আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় অ্যান্টিভেনম সক্ষমতার ঘাটতি ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও উদ্দীপনের চেয়ারম্যান এনআই খান, অ্যান্টিভেনম বিশেষজ্ঞ দিলীপ নারওয়াতি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক অ্যান্টিভেনম গবেষক ডাক্তার অনিরুদ্ধ ঘোষ। দর্শক, বাংলাদেশে বর্ষাকাল এলেই গ্রামাঞ্চলের মানুষের কাছে আতঙ্কের বিষয়ে উঠে সাপের দংশন। গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 4 লাখ মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে প্রায় 7,500 মানুষ মারা যায়। দেশের প্রতি বছর প্রায় 19,000 গৃহপালিত পশু সর্পদংশনের শিকার হয়, এতে প্রায় 2,500 পশু মারা যায়। সাপের কামড়ের 95% ঘটনাই গ্রামীণ এলাকায় ঘটে এবং নারীদের চেয়ে পুরুষরা 4 গুণ বেশি সাপের কামড়ের শিকার হয়। সর্পদংশনের ঘটনা বেশি ঘটে থাকে বরিশাল ও খুলনায়। 25 থেকে 55 বছর বয়সী মানুষেরা বাড়ির আশেপাশে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে সবচেয়ে বেশি সর্পদংশনের শিকার হয়ে থাকে। সাপের কামড়ের প্রতি বাজারে 2 জন মানুষের অঙ্গহানি ঘটে। 22 থেকে 23 ভাগ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতায় ভোগেন। 10% মানুষ ভোগেন দীর্ঘমেয়াদী অবসাদে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 10.6% শারীরিক অক্ষমতা এবং 1.9% দেখা দেয় মানসিক অক্ষমতা। প্রায় 80% মানুষ দংশিত অঙ্গে গিট দেন এবং 65% মানুষ প্রথমেই ওঝা বা প্রচলিত চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রতি বছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যান শুধুমাত্র সঠিক সময় চিকিৎসা না পাওয়া, বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে। অজ্ঞতা, কুসংস্কার ও অপচিকিৎসায় দেশে দিন দিন বাড়ছে সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা। এমন এক বাস্তবতায় দেশে অ্যান্টিভেনম তৈরির সক্ষমতা অর্জন এবং সারা দেশে তার সহজলভ্য করতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিস্টার দিলীপ নারওয়াতি, ওয়েলকাম টু আওয়ার শো। Research and studies highlight that more than 58,000 people die from snake bites in India every year. And in Bangladesh, about 7,500 people are dying due to the same reason. Is there any chance of preventing these deaths? What is your analysis? Now, having associated with this anti-snake venom industry, I started my career in Hafkin Institute, which is a mother of all vaccines in this Indian subcontinent. And we used to supply from Hafkin, Sri Lanka, Bangladesh, Pakistan. Now, of course, there are many companies have come in India. Well, Bangladesh, last 10 years, there is a subsequent increase in the mortality as well as snake bite death, maybe because of agriculture activities have increased. Right. And basically, if you see region wise, the anti-snake venom or snake bites cases are more where the coastal and rice farming is there. That is why in coastal India, Sri Lanka, Bangladesh, the same reason. Another thing, I just came across one article by Dr. Ghosh, who is present here, necessity of preparing anti-venom against Bangladesh local snakes. WHO also recommends that only because region to region there is a difference in the venomosity of the snakes. But at present, I was given to understand that there is no snake farm facility here. There are stud farms available in India. If snake farm facility is created in locally, venom can be extracted, made into the lyophilized form, and this can be exported to the Indian stud farms. They can raise the antibodies and then it will be specific Bangladesh kind of antivenom will be there. So, I am sure, I mean once it is clinical trials will be established, that will give the exact whether the vials will be lessly reduced, but definitely patient will be taxed less because it will be manufactured again specific local snakes. Right. Thank you very much. Well, যারা মিহির কান্তি মজুমদার, গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর 4 লাখ মানুষকে সাপে কামড়ায়। এত বিপুল সংখ্যক মানুষকে কিংবা মানুষ আক্রান্ত হওয়ার কারণটা কি? আক্রান্ত হওয়ার কারণ হলো যে সাপের আসলে খুব, যদিও সাপের নাম শুনলে এত লোকে কামড়ায়, অনেক চিত্র যেটা বললেন যে মারা যায়, এইটা যেমন সত্য, আবার সাপের নাম শুনলে যেমন আমাদের গা শিরশির করে ওঠে, খুব ভয় লাগে, এটাও যেমন সত্য, আবার সাপের খুব প্রয়োজন আছে, এটাও সত্য।
এবং এই জন্য বন্যপ্রাণী আইন অনুযায়ী সাপ ধরা মারা একটা দণ্ডনীয় অপরাধ। অপরাধ এই কারণে যে আমাদের সাপের প্রধান খাদ্য কিন্তু ইঁদুরই খায়। এখন হলো যে ইঁদুরের বংশবিস্তার এত মানে বেশি যে ইঁদুরের গর্ভকালীন সময় মাত্র 21 দিন, এবং এই ইঁদুর গর্ভকালীন সময়ের পরে যে বাচ্চা দিয়ে দিল, বাচ্চা ইঁদুর 3 মাস বয়স হইলেই আবার প্রজননক্ষম হয়। যার জন্য স্টাডি রিপোর্ট আছে যে এক জোড়া ইঁদুর যদি তাদের প্রজনন সেইভাবে যদি বাধাগ্রস্ত না হয়, তাহলে এক জোড়া ইঁদুর থেকে 1200 থেকে 1300 ইঁদুর হয় প্রতি বছর। কাজেই যদি সাপ না থাকে তাহলে ইঁদুর এত ইঁদুর হবে, আমাদের ফসল নষ্ট করবে, যে এই হেমিলনের বংশীবাদকে নয় এটা শেষ করা যাবে না। কাজেই সাপের প্রয়োজন আছে। এখন সাপের প্রয়োজন আছে, আবার এই যে এত লোক মারা যায় এই জন্য হিউম্যান ওয়াইল্ড লাইফ একটা কনফ্লিক্ট হয়। যেমন এই কুমির হলো পানির লেভেলের মধ্যে সবচেয়ে উপরে খাদ্য শৃঙ্খলের উপরের খাদক। কুমির না থাকলে কুমিরের নিচে সে যে বড় বড় এই রাক্ষসী মাছ সে খায় ফেলে, কিন্তু না থাকলে রাক্ষসী মাছের সংখ্যা বাড়ে, যার জন্য ছোটো মাছ থাকে না। এখন হলো যে এইরকম যে এই সাপ যদি না থাকে তাহলে ইঁদুর বাড়বে, কাজে সাপ আমাদের রক্ষা করতে হবে। এখন সাপ রক্ষা করতে হবে। এখন এই যে হিউম্যান ওয়াইল্ড লাইফ যে কনফ্লিক্ট হয়, এই কনফ্লিক্ট কমানোর জন্য যেমন কুমিরে যদি মানুষ মারা যায় তাহলে সরকার, আমি যখন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ছিলাম আমাদের সুযোগ হয়েছিল এটি ইন্ট্রোডিউস করার, যে সরকার ক্ষতিপূরণ দেয়। যদি হাতিতে লোক মারা যায় তাহলে ক্ষতিপূরণ দেয়, যদি বাঘে মানুষ মারে তাহলে ক্ষতিপূরণ দেয়। কাজেই এই যে তাহলে কি হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট কমে, নাহলে মানুষের রাগ থাকে। বাঘ লোকালয়ে প্রবেশ করলে আক্রমণ করে মেরে ফেলে, কুমির দেখলে মেরে ফেলে, হাতি দেখলে ইলেকট্রিক লাইন দিয়ে তারপরে বিদ্যুৎ দিয়ে হাতি মারে। তো কাজেই এই কনফ্লিক্ট কমানো দরকার। এখন যদি এই যে মানুষ এত মারা যায়, এইটা যদি এই সাপ রাখতে হবে। আবার এই সাপের এই যে যদি মানুষ মৃত্যু হয় এবং এই যে এই মৃত্যু কমানো যায়, তাহলে কিন্তু এই সাপ মারার যে প্রবণতা এটা কমবে, এই হিউম্যান ওয়াইল্ড লাইফ কমবে। কাজেই সাপ যে যেটা মারা যায় এটা সত্য, এবং এই আমাদের এই সাপ রক্ষা করতে হবে এটাও সত্য। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ ঘোষ, প্রতি বছর 4 লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, 7,500 মানুষ মারা যাচ্ছে। এই বিপুল সংখ্যক মৃত্যু ঠেকাতে দেশে কি ধরনের ব্যবস্থা আছে? এই বিপুল সংখ্যক মৃত্যু না, শুধু এটা যে শুধু মর্টালিটি করছে তা না, এটা মর্বিডিটিও করেছে। আপনি নিজেই বলেছেন যে অনেকে অঙ্গহানি ঘটছে, অনেকের মানসিক অসুবিধা হচ্ছে, এবং এর কিন্তু একটা বড় ইকোনমিক ইম্প্যাক্ট। এই আমরা যে অনেক বেশি চেষ্টা করছি এটা মৃত্যু কমানোর জন্য, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাপের কামড় কমিয়ে আনা, আর একটা হচ্ছে সাপের কামড় হলে সর্পদংশন চিকিৎসার ব্যবস্থা করা। সাপের কামড় কমিয়ে আনার যে উদ্যোগটা, এটা মজুমদার স্যার আছেন, ওনারা আরো ভালো বলবেন, যে হিউম্যান ইন্টারাকশন কমানো বা জানা থাকা যে ইন্টারাকশন হলে কি করতে হবে, যেমন বাইরে গেলে, রাস্তায় গেলে বা মাঠে গেলে, কাজ করতে গেলে কিছু সতর্কতা মেনে চলা, নির্দিষ্ট কিছু সতর্কতা মেনে চলা। আর আরেকটা অংশ হচ্ছে সাপের দংশন হয়ে যাওয়ার পর এটার সঠিক চিকিৎসার ব্যবস্থা করা। এই সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাদের প্রথমত যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষাক্ত সাপের দংশনের জন্য, সেটা হচ্ছে অ্যান্টিভেনম। আমাদেরকে এই অ্যান্টিভেনমটা সব জায়গায় সহজলভ্য করতে হবে। অ্যান্টিভেনম ছাড়াও আরো কিছু সহকারী চিকিৎসা লাগে, মানে এর সাথে কিছু অ্যাডিশনাল চিকিৎসা লাগে। কখনো কখনো সাপের কামড়ের পর রোগীর জন্য শ্বাস যন্ত্রের সহায়ক যন্ত্র বা শ্বাস নেওয়ার ভেন্টিলেশন সাপোর্ট লাগে, কখনো রেনাল সাপোর্ট লাগে। এই সাপোর্ট গুলো সব জায়গায় ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে যে অ্যান্টিভেনমটা আছে এটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি। ইন্ডিয়াতে যে 4টা সাপের বিরুদ্ধে, সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনমটা তৈরি করা হয়, সেই 4টা সাপের বিষের মধ্যে আমাদের এখানে শুধুমাত্র 2টা স্পেসিস প্রিভ্যালেন্ট, বা আমাদের এখানে 2টা স্পেস বেশি দেখা যায়। WHO এখন ফোকাস করছে যেই অঞ্চল, যেই দেশের জন্য অ্যান্টিভেনমটা তৈরি করবে বা অ্যান্টিভেনমটা কাজ করবে, সেই অঞ্চলের সাপের ভেনম কালেক্ট করে যাতে তৈরি করা হয়। গবেষণায় প্রমাণিত যে ইন্ডিয়ার 3 পাশের, যদি ধরে আমরা, যে পশ্চিম দিকের রাসেলস ভাইপারের ভেনম, দক্ষিণ দিকের রাসেলস ভাইপারের ভেনম, এবং পূর্ব দিকের অর্থাৎ বাংলাদেশ এবং পূর্ব ভারতের যে আরেকটা হচ্ছে ভেনমের এগেনস্টে তৈরি করা অ্যান্টিভেনম, আরেকটার এগেনস্টে পুরোপুরি কাজ নাও করতে পারে। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের যে স্নেকগুলো কালেক্ট করে, এদের ভেনম কালেক্ট করে এদের এগেনস্টে অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়া শুরু করা। ধন্যবাদ আপনাকে। জনমেনাই খান, সর্পদংশনে মৃত্যুর পাশাপাশি অজ্ঞাহানিও ঘটছে, অথচ সাপে কামড়ানোর পর অধিকাংশরাই
কামড়ের স্থানে গিট দেয় এবং ওঝার কাছে যায়, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের এখানে প্রথমত কোনো প্রতিকার নাই বললে চলে, তার কারণ এখানে অ্যান্টিভেনম উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে পাওয়া যায় না, এটা একটি কারণ। সুতরাং তারা কি করবে, বিকল্প ব্যবস্থা ঝাড়ফুঁক নেয়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে অনেক দিন থেকে এই ঝাড়ফুঁক পানি পড়া চলে আসছে, বা আপনি যেটা বললেন বাধার বিষয়গুলো চলে আসছে। তো এর একটা বড় জিনিস, আপনাকে ধন্যবাদ যে আজকে এই সুযোগটা সৃষ্টি হয়েছে। প্রচার হলে মানুষ কিন্তু সচেতন হয়, সেই প্রচারটা হয়নি। আর বিকল্প হলে মানুষ তখন ওই দিকে যায় না। সেই বিকল্পের জন্য আমি অবশ্য প্রথমেই স্যারের কাছ থেকে এটা শুনেছি বিষয়গুলো, তথ্যগুলো, এবং ওনাদেরকে দাওয়াত দিয়েছে। আর আমার মাথায় ক্লিক করেছে সাথে সাথে, তার কারণ আমাকে ছোটোবেলায় সাপে কামড়িয়েছিল এবং আমার বাবাকে 2 বার কামড়েছে, প্রায় মরে গেছিল আমার আব্বা। তো তার কারণ আমাদের বাড়ি হচ্ছে লেকের পাড়ে, একটা বাওড়ের পাড়ে। যখন বৃষ্টি হয় তখন বাওড়ের পানি উঁচু হয়, তখন পাড়ে যে গর্ত থাকে ওই সাপ বেরিয়ে আসে। তো যার জন্য আমার মনে আছে যে আমি অনেক দিন মানে শ্বাসকষ্টে ভুগেছি সাপের কামড়ে। তো সেই কারণে আমাদের একটা চিন্তা আছে, স্যারের সাথে পরামর্শ করে, আপনারা নিশ্চয়ই জানেন যে কুমির ফার্মটা এখন উদ্দীপন কিনেছে স্যার। কিন্তু এর আগে তো আগেই কুমিরের একটি ফার্ম ছিল, কুমিরের ফার্ম যেটা ছিল সেটা উদ্দীপন স্যার সাবেক, মানে আমার আগের যে চেয়ারম্যান, আমি এখন চেয়ারম্যান হয়েছে অল্প কিছুদিন, সেই সময়ে স্যার এটা উদ্দীপনের তরফে এই কুমির ফার্মটা কিনেছেন। তো আমরা ভাবলাম যে এখানে যদি একটা কুমির ফার্মের সাথে, যেহেতু রিপটাইল ফার্মই, সুতরাং এর সাথে যদি সাপের কিছু ফার্ম করা যায়, তারপরে যদি এখান থেকে বিষ কালেক্ট করে যদি তৈরি করা যায়, ভারতে পাঠানো যায়, সেখান থেকে অ্যান্টিভেনম করা যায়, এবং পরবর্তী পর্যায়ে যদি আমাদের যেসব ফার্মাসিউটিক্যালস আছে তারা যদি করে, কিংবা আমরাও যদি এনজিওর তরফ থেকে করি, এটা তো একটা জনগণের প্রতিষ্ঠান, তাহলে একটা ভালো কাজ হবে। সেটা চিন্তা করে আমরা আগাচ্ছি, এবং সচেতনতা, প্রতিকারের ব্যবস্থা থাকলে এই মানুষ আর কি ওই দিকে আর যাবে না। কেন মানুষ যায়? কোনো সুযোগ নেই, সেই জন্য যায়। মানে সুযোগ সৃষ্টি হলে নিশ্চয়ই তারা সঠিক জায়গাতেই সঠিক চিকিৎসাটা নিতে যাবে। ধন্যবাদ মিস্টার দিলীপ নারওয়াতি। হোয়াট ক্যান বি ডান টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট স্নেক বাইটস? Well, as I say, the expert Dr. Ghosh is here. What I put my observation, as Deepan people are thinking or just mooting the idea whether Bangladesh can have their own snake farm here, then in a first phase the venom can be extracted, and as I said, the antibodies on research basis or clinical trial purpose can be raised in India. The first batch or few batches can be tried over here, clinical trial as per the guidelines and laws prevails in Bangladesh. And once the efficacy, safety, everything is establishes, then one can scale up for the commercial production. Mr. Dilip Narwati, how to increase the ability to produce antivenom? That's what I said, na, ki once at present, since there is no local antivenom available, you are forced to use whatever available. Well, now prior to that, in India, what they are doing at present, in Africa, just for the example, they are having a mix of around 12-14 snakes, sometimes 20 snakes, sometimes 7 region wise. So they import into the India, they raise antibodies in the stud farms, and 2-3 companies are they are regularly exporting it to like Ghana, Nigeria, Kenya, where a large number of incidents are there. So looking at that, what I feel that this can be experiment can be taken over here also. Incidentally, I was associated with this kind of thing in Sri Lanka way back in 2002-2003 with the Association of Colombo University. Well, successfully we made this antivenom in Hyderabad, established, but thereafter it could not take up commercial due to various reasons. Well, but such kind of thing is already established, as I given the example for Africa as well as this Sri Lanka. So same thing can be repeated for the Bangladesh by having snake facility first, snake farm facility first. Well, got you. Thank you very much. Well, জনাব মিহির কান্তি মজুমদার, অ্যান্টিভেনম তৈরির জন্য যে ধরনের কাঁচামাল দরকার সেটা আমাদের কতখানি আছে? অ্যান্টিভেনম তৈরির জন্য আমাদের তো সাপ আছে, আসলে বেদেরা সাপ ধরে, আবার তারপর সব সাপ, মানে কাঁচামালের চিন্তা আমাদের নেই, কাঁচামাল আমাদের আছে। কাঁচামাল চিন্তা মানে প্রকৃতিতে সাপ আছে,
এখন আবার কিন্তু কাঁচামাল হলো এইটা উনি যেটা বলেছেন, হ্যাঁ যেটা বলেছেন যে আমাদের ইন্ডিয়া থেকে যে ভ্যাকসিন আসে কোন সাপে কামড়িয়েছে এটা জানে না, যার জন্য র্যাসেল ভাইপারে হতে পারে বা কোবরা হতে পারে, এই জন্য 4টা অ্যান্টিভেনম একত্র করা হয়, একত্র করে যাতে তাতে কিন্তু এফিকেসি কমে যায়। তো 4টা ভেনম একত্র করা হয় এবং এইখানে দেখা গেছে যে এর মধ্যে 2টো বাংলাদেশে নাই। কাজী ইন্ডিয়ান যে এটা আসে বেস্ট হলো যে আমাদের সেটাও ডক্টর ঘোষ সেটা বললেন যে WHO পরামর্শ দিয়েছে যে লোকাল থেকে সাপ যে সেই সাপের বিষ কালেকশন করো এবং ট্রাক থেকে অ্যান্টিভেনম তৈরি করতে হবে। এবং সেই কাজে ডক্টর ঘোষের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজে অ্যান্টিভেনম ডেভেলপমেন্ট সেন্টার আছে, তাদের ভেনম রিসার্চ সেন্টার, ওনারা কিছু অগ্রগতি আছে, ওনারা বোধহয় ওনাকে জিজ্ঞাসা করলে ভালো হবে। ওনারা বোধহয় সেইটা কালেকশন করে ওনারা মুরগির পরে এবং বোধহয় পরে গোটের পরে ওনারা প্রয়োগ করছেন যে অগ্রগতি, এরপরে বোধহয় ওনাদের যে ফাইন্ডিংস সেইটা বোধহয় এটা তো রিসার্চের স্টেজে, এটা ট্রান্সফর্ম যদি করা যায় এই প্রোডাকশন স্টেজে, তাই সেইটা তাহলে বোধহয় অগ্রগতি দ্রুত হবে। তবে বেস্ট সেটা ডক্টর দিলীপ নারওয়াতে বলছেন যে সেটা হলো যে প্রিলিমিনারি স্টেজে যখন এখন আমাদের প্রকৃতিতে সাপ আছে, আর এখনও কিন্তু অনেকের কিছু ফার্ম আছে কিন্তু সরকার এখনও পারমিশন দেয়নি, মনে হয় দ্রুত পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পারমিশনটা দেওয়া দরকার যাতে এই সাপের খামারগুলো গড়ে ওঠে এবং সেখান থেকে ভেনম কালেকশন হয় এবং ডক্টর দিলীপ নারওয়াতের পরামর্শ মতো সেই অ্যান্টিভেনম যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে প্রোডাকশন শুরু না হয় তো ততক্ষণ পর্যন্ত সেই ভেনম নিয়ে ওখানে আপনার অ্যান্টিভেনম তৈরি করে এখানে নিয়ে আসা এবং কাজ করা, ইতিমধ্যে একটা স্টেজে আস্তে আস্তে আমাদের অ্যান্টিভেনম প্রোডাকশন সেন্টার। যেন মিহিরকান্তি মজুমদার, আমরা বুঝলাম যে আপনার সাপের খাবার তৈরি করতে হবে, যেটা দিলীপ নারায়ণও বললেন যে এটাই হলো গিয়ে সবচেয়ে বেস্ট ওয়ে যেখান থেকে আমরা আপনার অ্যান্টিভেনমটা পাবো। কিন্তু এ বিষয়ে আমাদের নীতিগত যে বিষয়গুলো রয়েছে কিংবা সরকারের যে আপনার সহযোগিতার বিষয়গুলো রয়েছে কিংবা সুযোগগুলো রয়েছে এবং লিমিটেশনসগুলো কি আছে কিংবা সীমাবদ্ধতা কি আছে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে আমাদের একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এই বিষয়টি আপনার কাছ থেকে আমি শুনবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি অ্যান্টিভেনম সক্ষমতার ঘাটতি ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মিহিরকান্তি মজুমদার, বিরতির পূর্বে আপনার কাছে প্রশ্নটি আমার ছিল যে এই যে অ্যান্টিভেনম তৈরির জন্য যে প্রয়োজনীয় ভেনম দরকার, যে সাপ দরকার, যার কাছ থেকে যে সাপের কাছ থেকে ভেনমটা আমরা সংগ্রহ করব, সেটার জন্য যে ফার্ম তৈরি করবে তার জন্য সরকারের কি সহযোগিতা প্রয়োজন এবং চ্যালেঞ্জেসগুলো কি আছে কিংবা ফ্যাসিলিটিসগুলোর যদি কোনো চ্যালেঞ্জ থাকে আপনি যদি বিস্তারিত বলেন। সেটা হলো যে সামনের খাবার যেমন দরকার, তা এখন হলো আমাদের কিন্তু ওই কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেটা আছে সেটা সেই কারণে হয়তো রেস্ট্রিকশনটা আছে, তবে নীতিমা আছে, বিধি আছে, দেওয়া যাবে। যেমন আমরা একবার হলো যে কচ্ছপের খামার, তো কচ্ছপের খামার করার অনুমতি দিল, কিন্তু দেখা গেল যে কচ্ছপ প্রকৃতি থেকে ধরে তো মানে তারা ধরে নিয়ে এসে ওই খামারে দিয়ে তারপরে এক্সপোর্ট শুরু করে, যার জন্য সরকার কিন্তু এই বাধ্য হয়েছে। এখন সাপের খামার হরিণের খামার করার কিন্তু নীতিমালা, এই বিধিমালা আছে যে হরিণের খামার করা যাবে, তেমনি সাপের খামারেরও বিধিমালা আছে যে সাপের খামারও করা যাবে। এখন হলো যে এই যাতে মানে এখন কোনো বিষয় যদি কোনো জায়গায় না থাকে, প্রথমে দিতে গেলে ওই একটু মানে এইসব ভোগে সেই একটা মানে এই যে মানসিকতা, সেই মানসিকতার আমার মনে হয় একটু অভাব আছে। তবে দ্রুত এটা হওয়া উচিত এবং বোধহয় এটা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, এটা ত্বরান্বিত করতে হবে যে সাপের খামার তৈরি করতে হবে এবং এখান থেকে ভেনম কালেকশন করতে হবে এবং ভেনম কালেকশন করার পরে কিছুদিন পরে ওইটাই সাপকে আবার প্রকৃতিতে ছেড়ে দিতে হবে। এই যে আবার, কারণ প্রকৃতিতে ছেড়ে দিলে সে আবার সুস্থ হবে, আবার ভেনম তৈরি করতে পারবে, হ্যাঁ আবার ইঁদুর খাবে। কাজে আমার তো সাপের দরকার আছে, কাজে আমার তো সাপটাকে ধরে আমার ওই ভেনমটা দরকার, সাপটাকে তার দরকার নেই, তারপর আমি ছেড়ে দিলেই কাজী ভেনম কালেকশন করতে হবে, আবার তাকে ছেড়ে দিতে হবে, আবার তাকে দিয়ে ইঁদুর খাওয়াতে হবে। এই সিস্টেমটা যাতে আমরা গড়ে ওঠে এবং মানুষের ঠিক রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ ঘোষ আপনার কাছে।
অ্যান্টিভেনম তৈরির সক্ষমতা অর্জন এবং বৃদ্ধিতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি করতে পারে? আমাদের এই নিজস্ব অ্যান্টিভেনম তৈরির যে প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম, এটা 2018 সালে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি বা নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগের একটা উদ্যোগ হিসাবে, এবং এটা শুরু হয়েছিল অনেকটা গবেষণা কর্ম হিসাবে। এই প্রথম উদ্যোগটা ছিল হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা যত রকম বিষধর সাপ যেগুলি মেডিকেলি ইম্পর্টেন্স নেই, এই সাপগুলিকে জোগাড় করে এদের বিষ সংগ্রহ করা। এই পর্যন্ত গত 5 বছরে আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের বর্তমানে প্রায় 350 বেশি প্রজাতি, 350 বেশি সাপ আছে, এবং বাংলাদেশের যত প্রজাতির বিষধর সাপ আছে তার মধ্যে মেডিকেলি ইম্পর্টেন্ট যে 11টা প্রজাতি, এগুলি সবগুলির রিপ্রেজেন্টেটিভ সাপই আমাদের আছে। এবং দুটা জিনিস, একটা হচ্ছে স্নেক ফার্ম তৈরি করা, আর আমরা যেটা করছি এটা আসলে একটা পুরোপুরি একটা রিসার্চ সেন্টারের মতো। এইখানে কিভাবে সাপ সংগ্রহ করতে হবে, কিভাবে সাপগুলি লালন পালন করতে হবে, এটার স্ট্রিক্ট সায়েন্টিফিক গাইডলাইন আছে WHO। সেই জন্য স্নেক ফার্মের সাথে এটার একটু আলাদা তফাৎ আছে। আমাদের প্রত্যেকটা স্নেক হচ্ছে জিওট্যাগ মানে যেই জায়গা থেকে স্নেকটা কালেক্ট করা হয়েছে ওই জায়গার জিপিএস ডাটা সহ। আমাদের প্রত্যেকটা ভেনম কালেকশন হচ্ছে ডেট এবং টাইম ট্যাগ, যে কয় তারিখ কতটার সময় কতটুকু ভেনম এটা কালেক্ট করা হয়েছিল। কারণ ওভার টাইম ভেনম চেঞ্জ হতে পারে। একই সাপ বিভিন্ন জায়গার, সিলেট অঞ্চল থেকে নিয়ে একরকম, চট্টগ্রাম থেকে নিলে ভেনমের ভ্যারিয়েশন হতে পারে। এই কাজগুলি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার কাজ স্ট্রিক্টলি। এইভাবে আমাদের এখন মোটামুটি একটা ভেনমের একটা ভিত্তি হয়ে গেছে, যে এটা ব্যবহার করে আমরা বৈজ্ঞানিক গবেষণা করতে পারবো। এই বৈজ্ঞানিক গবেষণার মধ্যে গত বছরের আগের বছর থেকে, তাও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা গ্র্যান্ট থেকে আমরা শুরু করেছি, সেটা হচ্ছে যে রাসেলস ভাইপারের যে ভেনম, এই রাসেলস ভাইপারের ভেনমটা থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করা। অ্যান্টিবডিটাই হচ্ছে অ্যান্টিভেনমের ভিত্তি ইয়েটা। সেই জন্য আমরা বলছি না যে অ্যান্টিভেনম, কারণ অ্যান্টিভেনম হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। ডক্টর দিলীপ যেটা খুব ভালো করে বলতে পারলেন। এই আমরা তৈরি করছি হচ্ছে, যেহেতু আমাদের কোনো অ্যাক্সেস নাই কোনো ঘোড়াতে, বা সাধারণত ঘোড়া বা এ ধরনের বড় পশুগুলিতে হয়, সেই জন্য আমরা শুধু ল্যাবে করা যায় এরকম প্রাণী হিসাবে মুরগি এবং ছাগল, এই দুইটার মধ্যে অ্যান্টিজেনিক ডোজে ভেনম ইনজেক্ট করে মুরগি থেকে ডিম সংগ্রহ করছে, এবং ডিমের যে সাদা অংশটা, এইখানে যে প্রোটিনটা আছে, এই প্রোটিন থেকে আমরা শুধু এই অ্যান্টিবডিটা সেপারেট করছি। ঘোড়ার ক্ষেত্রে রক্ত থেকে ছাগল এবং ঘোড়ার ক্ষেত্রে রক্ত নেওয়া হয়, ওখান থেকে সিরাম সেপারেট করে ওইখান থেকে অ্যান্টিবডি নেওয়া হয়। ছাগলের ক্ষেত্রে আমরা তাই করছি। আমাদের এটা শেষ হতে যে প্রথম যে ব্যাচ অফ অ্যান্টিবডিটা তৈরি হবে, এটার সাথে এখন আমাদের যে ভেনমগুলি আছে এইগুলির রিয়েক্ট করে দেখতে হবে যে এরা নিউট্রালাইজিং ক্যাপাসিটিটা হচ্ছে কিনা। যদি নিউট্রালাইজিং ক্যাপাসিটি থাকে, তারপর অ্যানিমাল স্টাডি করতে হবে যে এটার সেফটি কতটা। কারণ প্রথম কথা হচ্ছে সেফ হতে হবে। এইটা যদি সেফ করা যায়, তখন বলা যাবে যে হ্যাঁ, আমরা একটা সেফ এবং ইফেক্টিভ অ্যান্টিবডি ডেভেলপ করতে পেরেছি। এইটুকু হচ্ছে আমরা বাংলাদেশ সরকারকে জানাতে পারবো যে বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব। তারপর ওনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে করবেন। একটু আগে দিলীপ যেটা বললেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা কিন্তু সারা পৃথিবীর অনেক দেশে এরকম করে, যে ভেনমটা কালেক্ট করে এই ভেনমটা যাদের স্টাবলিশ ফ্যাসিলিটি আছে, যে নতুন একটা ফ্যাসিলিটি না করে ওইখানে ভেনমটা পাঠিয়ে দিয়ে ওইখান থেকে অ্যান্টিভেনম তৈরি করে নিয়ে আসে। কিন্তু আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সম্প্রতি বাংলাদেশ সরকার আমাদের কিন্তু ভ্যাকসিন সেন্টারের জন্য একটা বড় অঙ্কের বাজেট ঘোষণা করেছেন এবং উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন। এই আমাদের যে নিজস্ব যে ভ্যাকসিন সেন্টারটা, এই ভ্যাকসিন সেন্টারটাই কিন্তু কিছুটা কাজ করতে পারবে। ওর মধ্যে ইন্টিগ্রেটেড করে অ্যান্টিভেনমের একটা প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করা যাবে। অবশ্যই ইন্ডিয়া থেকে আনলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নিজস্ব যদি একটা ফ্যাসিলিটি থাকে, আমি সবসময় চাইবো যে বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করুক। কিন্তু বর্তমানে আমাদের যে ভেনম আছে, আমরা প্রথম অংশটা শুরু করার ভিত্তিমূলটা আমরা তৈরি করেছি। ধন্যবাদ আপনাকে জনাব এনায়েত খান। অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, দক্ষ জনবল এবং বিনিয়োগ বা অর্থায়ন দরকার। এ ব্যাপারে আমাদের দেশে কতখানি কাজ হচ্ছে? দেখুন, আমরা ডক্টর ঘোষের কাছে শুনলাম
যে এটা শুরু হয়েছে, সরকার বাজেট দিচ্ছে, কিন্তু আমরা আসলে এখানে মিট স্যার আছে, আমি আছি, উনি এনভায়রনমেন্ট সচিব ছিলেন, আমরা একটা রাস্তা তৈরি করে দিতে চাই। একটা প্রথমেই যদি একটা ব্রেক থ্রু করতে পারি, তারপরে কিন্তু অনেক প্রাইভেট ইনভেস্টর আসবে, তারা করবে। সেই জন্য আমরা ইনিশিয়েটিভ নিতে চাই সাপের একটা খামার করে, এবং সেখান থেকে ভেনম আমরা সাপের বিষটা পাঠাতে চাই ভারতে, সেখান থেকে তৈরি করে আনতে চাই। এরপরে আমার বিশ্বাস যে অন্য অনেকে আসবে, কমার্শিয়ালি এটা হবে, এবং 7,000-এরও বেশি মানুষকে বাঁচানো যাবে। শুধু তাই না, এই যে 4 লাখ মানুষকে কামড়ায়, তাদের একটা বিরাট ট্রমা হয়, সেই ট্রমা থেকে তাদের রক্ষা করা যাবে। এমন দিন হয়তো আসবে, আমাদের ওষুধ শিল্প তো বেশ রমরমা, আমি বলবো, আমরা অনেক সস্তায় ওষুধ পাই। আমার মনে হয় এমন দেশ আসবে যখন অন্য দেশে সাপ গবেষণা করে সেই দেশে আমরা অ্যান্টিভেনম পাঠাতে পারবো। আমার মনে হয় না যে এটা কঠিন হবে। আমরা কেন এতদিন দেরি করেছি আমি ঠিক জানি না, তো এখনই আমরা যদি শুরু করি, এবং আমরা সেই জন্য ভারতের ওনাদের সাথে যোগাযোগ করেছি, দিলীপবাবুর সাথে এবং অন্যদের সাথে, এবং মিহির স্যার আছেন, এনভায়রনমেন্ট সচিব ছিলেন। আমার বিশ্বাস আমরা একটা ব্রেক থ্রু করবো। এবং গতকাল আমরা ডক্টর ঘোষের সাথে আমরা যোগাযোগ করেছি, এবং আমরা বিশ্বাস করছি যে ডক্টর ঘোষের সাথে আমরা একটা নেটওয়ার্কিং করব। সবে তো শুরু করেছি, তারা একটা পর্যায়ে অনেকটা এগিয়ে গেছে, সেটা আমরা মনে করি যে আমরা যুক্ত হলে আরও এটা শক্তিশালী হবে। তার কারণ আফ্রিকার একটা প্রবাদ আছে, তুমি যদি শর্ট ডিস্টেন্সে কোথাও যেতে চাও তবে একা যাও, যদি দূরে কোথাও যেতে চাও সবাইকে নিয়ে একসাথে যাও। তো আমার মনে হয় যারা এই লাইনে কাজ করছে, আরও হয়তো অনেকে খুঁজে পাবো, তাদেরকে আমরা একসাথে করে এগোবো। আমরা ইতিমধ্যে একটা মানুষ পেয়েছি, একজন কর্মীকে পেয়েছি, সে দেখি বেদেদের সাথে কাজ করে এবং সাপের পরে তার যথেষ্ট আগ্রহ আছে। সুতরাং তাকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ওখানে নিয়োগ দেওয়া, এবং তার দিয়ে আমরা তার এক্সপার্টিসটা কাজে লাগাবো, এবং বেদেদের দিয়ে আমরা সাপ সংগ্রহ করতে পারবো, এবং আবার নেচারে আমরা ছেড়ে দেব। সুতরাং প্রকৃতির কোনো ইমব্যালেন্স বা কোনো অসুবিধা হবে না। জি, ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সর্পদংশন প্রতিরোধ এবং চিকিৎসা সক্ষমতা বাড়াতে আপনার পরামর্শ কি? বিশেষ করে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? আমার মনে হয় আমরা চেষ্টা করব যে আজকে যে আপনি সুযোগ দিলেন টেলিভিশনে, এটা এরপরে টাইম টু টাইম আমরা যেগুলো করব সেগুলো আমরা ইলেকট্রনিক্যালি, তো এখন এটা ডেসিমিনেট করার অনেক সুযোগ হয়েছে, ইলেকট্রনিক্যালি ডেসিমিনেট করব। আমাদের ওই উদ্দীপনে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষজ্ঞ আছে, সেটা একটা কাজ করব। আর মাঝে মাঝে আপনাদের মতো যারা মিডিয়ার যারা কর্ণধার আছে তাদের শরণাপন্ন হব, খবরের কাগজে আর্টিকেল যাতে পাবলিশ হয় তার চেষ্টা করব। এবং আজকে দেখেন, কালকে মাত্র পরিচয় হয়েছে, আমরা সাথে সাথে ডক্টর বাবুকে আমরা বলেছি, ডক্টর ঘোষকে আমরা বলেছি, এবং সাথে সাথে উনি রাজি হয়েছেন। ভালো কাজে কেন রাজি হবে না? শুধু কাউকে না কাউকে একটা ইনিশিয়েটিভ নিতে। আপনাকে জাস্ট বলেছি মাত্র, বলার সাথে সাথে আপনি ভালো কাজে তো আসলে সবারই আপনার পার্টিসিপেট করতে ইচ্ছে হয়, কারণ এটি আমি বলবো এটা একটা খুব ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন, এবং এই উদ্যোগটা নিশ্চয়ই এই যে 7,000 7,500 মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে, সেটা নিশ্চয়ই বহুলাংশে কমিয়ে আনবে এই আপনাদের উদ্যোগে, আমরা সেটাই আশা করব। ওয়েল, মিস্টার দিলীপ নারওয়াতে, মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ, হাউ বাংলাদেশ ক্যান ইউজ ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ ইন মেকিং অ্যান্টিভেনম? In this case, what is the opportunity to take initiative from Bangladesh side? Well, I must let me clear this. Anti-snake venom production was, I mean, preparation of this anti-venom, what was there in 1930-40, the same thing is here. Because the antibodies has to be raised in the animals. Well, there are, I mean, eminent people like Dr. Ghosh are here. So I don't think the Indian technology transfer or something of that sort is involved here. Here, first, let us make it on research basis or trial basis. Right. Once the safetiness and all this clear, it is established by way of clinical trials, efficacy, then of course ideally one can go for the plant in Bangladesh itself. And what India is doing, I mean, that's a good idea. Myanmar is nearby. The Myanmar space is also similar to kind of thing. Nepal is there, so commercially it can be viable. Exactly. That will be the ideal situation to have a plant here. Till that time, to develop laboratory scale or research purpose, you can always take
the antibodies raised in Indian stud farm by way of specific agreement involved some universities like Chitgaon University, take the help of eminent people like Dr. Ghosh, following with the proper procedure, protocols, wildlife, everything, then it can be, I do not think that it is difficult. Thank you very much, Mr. Dilip Narote, for joining with us, and I hope to see you again. It was your first visit in Bangladesh? Well, I came back around 2003 for a brief stay for 2 days, but it was for the commercial, I mean, anti-snake venom marketing only during that time. It was short visit, but yes, for this purpose, this is my first visit. Thank you again, Mr. Narote, for joining with us. আপনাদেরও ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সময় মতো হাসপাতালে না নেওয়া এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম বা সাপের বিষ নিরোধক ওষুধ না থাকার কারণে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ সর্পদংশনে মারা যাচ্ছেন। বিপুল সংখ্যক মানুষের অঙ্গহানিও ঘটছে। এটা কমিয়ে আনতে হলে দেশে ব্যাপকভাবে অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নিতে হবে। অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল সাপ থেকেই সংগ্রহ করা হয়, সুতরাং দেশে পর্যাপ্ত সাপের খামার গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের নীতিমালা ও অর্থনৈতিক সহযোগিতা অবারিত করতে হবে। অ্যান্টিভেনম তৈরিতে বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা আছে তা কাজে লাগাতে বাংলাদেশ এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করতে হবে। সর্বোপরি সর্পদংশনের পরবর্তী করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণামূলক উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।